নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আপনারা গোপাল ভাঁড়, মহারাজ কৃষ্ণচন্দ্র ও নবাব সিরাজউদ্দৌলার সম্পর্কে কিছু অজানা তথ্য জানতে পারবেন। ভিডিওটি খুবই ভালো হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি গোপাল ভাঁড় সম্পর্কে কিছু তথ্য বলবো। গোপাল ভাঁড়ের জন্ম হয়েছিল 1710 সালে কৃষ্ণনগরের এক নাপিত পরিবারে। গোপাল ভাঁড়ের আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক। গোপালের স্ত্রীর নাম ছিল পার্বতী। বর্তমানে গোপাল হাস্যের রাজা বলে পরিচিত। মহারাজ কৃষ্ণচন্দ্র এই গোপালকে তার রাজসভায় ভাঁড়ের উপাধি দেন। ধীরে ধীরে এই ভাঁড় তার বুদ্ধি জোরে মহারাজের অন্যতম প্রিয়পাত্র হয়ে ওঠে। কিন্তু এত প্রিয়পাত্র হয়ে ওঠেও অন্নদাতা কৃষ্ণচন্দ্রের কারণে গোপালের বংশ একেবারে নিষ্বংশ হয়ে গিয়েছিল। কেন হয়েছিল তা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। সালটা তখন 1783। নবাব সিরাজউদ্দৌলা তখন ওই সময় বিহার ও উড়িষ্যার নবাব ছিল। তার কাছের মানুষেরা যেমন মির্জাফর, ঘসেটি বেগম, জগৎ শেঠ, রায়দুল্লভ সহ অনেকেই গোপনে গোপনে নবাবকে সিংহাসনচ্যুত করার পরিকল্পনায় লিপ্ত ছিলেন। তারা প্রত্যেকেই তাদের নিজস্ব স্বার্থের জন্য ইংরেজদের সঙ্গে হাত মিলেছিল। আর ঠিক ওই সময় কৃষ্ণনগরের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র নবাবকে সিংহাসনচ্যুত করার পরিকল্পনায় লিপ্ত ছিল। মহারাজ কৃষ্ণচন্দ্র এই পরিকল্পনায় রাজসভার সবাই তাকে সমর্থন করলেও একমাত্র গোপাল তাকে সমর্থন করেননি। গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রকে বলেছিল, রাজা কৃষ্ণচন্দ্র, আপনি নবাবের সাথে এরকম বিশ্বাসঘাতকতা করবেন না। আপনি ইংরেজদের সাথে দলে যোগ দিয়ে বাংলার এমন সর্বনাশ করতে গোপাল বারবার অনুরোধ করলে রাজা কৃষ্ণচন্দ্র রেগে গিয়ে গোপালকে বলে বসেন, নবাবের সামনে গিয়ে তাকে ভেঙচি কাটতে পারলে তিনি এই পরিকল্পনা থেকে বিরত হবেন। গোপাল মহারাজের কথা মতো মুর্শিদাবাদে চলে যায় এবং সেখানে নবাবকে ভেঙচি কাটে। তখন নবাব প্রহরী ডাকে গোপালকে কারাবন্দী করার জন্য। এর মধ্যে গোপাল আবার নবাবকে ভেঙচি কাটে। তখন নবাব মনে করেন গোপাল বদ্ধ উন্মাদ, তাই গোপালকে ছেড়ে দেওয়া হয়। গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে পৌঁছে আরও একবার মহারাজ কৃষ্ণচন্দ্রকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু মহারাজ গোপালের কথায় রাজি হয়নি। অসহায় গোপাল নিরুপায় হয়ে দেশ ছেড়ে চলে যায়। এরপর থেকে গোপালের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তো আপনারা প্রথমে জানলেন গোপালের কথা। এরপর আপনারা জানতে পারবেন রাজা কৃষ্ণচন্দ্রের মৃত্যুর কারণ। মহারাজ কৃষ্ণচন্দ্র রায় ছিলেন নদিয়ার রাজা। তিনি 1709 সালে জন্মগ্রহণ করেন। কৃষ্ণচন্দ্র 18 বছর বয়সে সিংহাসনে বসেন এবং তিনি প্রায় 55 বছর রাজত্ব করেছিলেন। তার রানীর নাম ছিল ভবানী। এই কৃষ্ণচন্দ্র রায় ছিলেন সংস্কৃত ও ফার্সি ভাষায় শিক্ষিত ও সঙ্গীতজ্ঞ। তিনি নবাব সিরাজউদ্দৌলার রাজত্বকালে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে নবাবকে সিংহাসনচ্যুত করেন। এই জন্য তিনি ইতিহাসের পাতায় বেঈমান হিসেবে চিহ্নিত। কিন্তু নবাব মীর কাসিমের রাজত্বকালে রাজা কৃষ্ণচন্দ্র বন্দী হয়েছিল, কিন্তু ইংরেজদের হস্তক্ষেপের ফলে তিনি মুক্তি পেয়েছিলেন। কৃষ্ণচন্দ্র ইংরেজ সরকার রবার্ট ক্লাইভের কাছ থেকে মহারাজ উপাধি লাভ করেন। তিনি 1762 সালে কৃষ্ণনগরে একটি বড় শিব মন্দির স্থাপন করেছিলেন এবং তিনি বাংলায় প্রথম জগদ্ধাত্রী পূজা প্রবর্তন করেছিলেন। অবশেষে 1783 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্র মারা গিয়েছিলেন। তার মৃত্যুর ফলে পুরো কৃষ্ণনগর শোকাগ্রস্ত হয়ে পড়েছিল। এবারে আমরা জানব নবাবের মৃত্যু কিভাবে হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায় হল 1757 সালে পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতন। নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্যে দিয়ে বাংলার মাটি থেকে স্বাধীনতার সূর্য সম্পূর্ণভাবে অস্তমিত হয়েছিল, যার পিছনে লুকিয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলার রাজমহলেরই কয়েকজন কুচক্রী এবং বিশ্বাসঘাতক। নিজের রাজ্যের সেনাবাহিনীর এবং রাজদরবারে বিশ্বাসঘাত কিছু কর্মচারীর জন্য নবাব সিরাজউদ্দৌলার পরাজয় বরণ করতে হয়। পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হওয়ার পর বিশ্বাসঘাতক মির্জাফর তৎকালীন বাংলার রাজধানী পৌঁছে রাজপ্রাসাদে নবাবকে না পেয়ে নবাবকে খুঁজে বের করার জন্য চারিদিকে লোক পাঠিয়ে দেওয়া হয়। মহানন্দী নদী অতিক্রম করে 1757 সালে 3রা জুন নবাব সিরাজউদ্দৌলা নাজিমপুরে যাওয়ার পথে নদীর জল
হঠাৎ কমে যাওয়ার কারণে পাড়ে এসে নৌকা আটকে যায়। এই সময় নবাব ক্ষুধা নিবারণের জন্য খাবার সংগ্রহ করার জন্য পার্শ্ববর্তী একটি বাজারে যান। বাজারে কিছু লোক নবাবকে চিনে ফেলেন এবং অর্থের লোভে পড়ে মীর জাফরের সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। অনেকে এরকম ধারণা করে যে এক ফকির নবাবকে দেখে চিনে ফেলে এবং সে অর্থের লোভে ওই ফকির মীর জাফরের সেনাবাহিনীতে জানিয়ে দেন। সেখান থেকে নবাব সিরাজউদ্দৌলাকে বন্দি করে আবারও পুনরায় মুর্শিদাবাদে নিয়ে আসা হয়। যখন নবাবকে বন্দি করা হয় তখন তার সাথে লুৎফা বেগম 4 বছরের বয়সী কন্যা উম্মে জোহরা সঙ্গে ছিলেন। পরের দিন অর্থাৎ 4 জুলাই মির্জাপুরের আদেশক্রমে মীর জাফরের পুত্র মিরানের তত্ত্বাবধানে মোহাম্মদ বেগ নামে এক হত্যাকারী দ্বারা নবাবকে হত্যা করা হয়। প্রবাদে আছে যে নবাবকে হত্যা করার পর তাকে হাতির পিঠে চড়িয়ে সারা রাজধানী ঘোরানো হয়। সারা শহর ঘোরানোর পর আলীবর্দী খানের কবরের পাশে তাকে কবরস্থ করা হয়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।